আমাদের চিকিৎসা হলো ঘুম, ব্যায়াম, খাওয়া, রোজা, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, রোদ, ঘাস, প্রকৃতি এবং আমাদের মনের এবং আত্মিক চর্চা। কোরআন হাদিস হচ্ছে আসলে লাইফস্টাইল। কোরআন আসলে পূর্ণাঙ্গ জীবন বিধান। সো আমরা যদি আমাদের জীবন বিধান যদি কোরআন বাদ দিয়ে করি তাহলে এটা হলো ধর্ম না, এটা হলো জীবন আচরণ। একটা হলো ডোপামিন, আর একটা হলো সেরোটোনিন, আর একটা হচ্ছে মেলাটোনিন। এই তিন ভাগে আল্লাহ দিনকে ভাগ করেছেন। তো ডোপামিন হলো প্রচুর কাজ করতে হবে 8 ঘন্টা, সেরোটোনিন হচ্ছে রিল্যাক্স কাজ করতে হবে 8 ঘন্টা, আর মেলাটোনিন হচ্ছে মরে যাইতে হবে 8 ঘন্টা, মানে ঘুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে আজকে এখানে আমরা আসতে পেরেছি এবং আমাদেরকে নিরাপদ রেখেছেন। গতকালকে আপনারা জানেন যে এই লাইভের ভিতরে আমরা ভূমিকম্প অনুভব করি। তো আমরা এখনও সবাই বেঁচে আছি, কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ। তবে সবাইকে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ হচ্ছে যে কোনো সময় আমরা চলে যাব এবং সামনে আরেকটা নাকি আসতেছে এবং ধারণা করা হচ্ছে একটু বড় লেভেলে। তো 9 লেভেলের ভূমিকম্প হলে ঢাকা শহর থাকবে না, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আর কোথাও দৌড়ায় পালায় লাভ হবে না, হ্যাঁ, যে যেখানে আছেন ওখানেই মরে পড়ে থাকতে হবে। সেই জন্যে আমাদের তো তাহলে এই সেশনের তো দরকার নেই, মরেই যেহেতু যাব তাহলে যদি না মরি তখন লাগবে আর কি। এখন ধরেন যদি সুস্থ থাকি তাহলে এখন ভালো, পৃথিবীতে সুস্থ থাকলে মজা আছে, রুগীদের মজা নাই, এটা আপনি রুগীদের সাথে কথা বললে বুঝতে পারবেন। যারা আজকে ডায়াবেটিসের রুগী তারা কিছুদিন পর আস্তে আস্তে হয়ে যাবে প্রেশারের রুগী এবং আস্তে আস্তে ওষুধ থেকে ইনসুলিন, তারপর ধীরে ধীরে লিভারে, কিডনিতে, চোখে, হার্টে, ব্রেনে, এমনকি জয়েন্টে মানে বিভিন্ন রকম কমপ্লিকেশনস। তো ডায়াবেটিস রোগীর কমপ্লিকেশনস কী কী আছে? যেমন চোখ থেকে যদি শুরু করি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আর এখান থেকে হলো আঙ্গুল কাটা, মানে ফুট, ডায়াবেটিক ফুট, মানে মাথা থেকে পা পর্যন্ত। এখন ব্রেনের ভিতরে ডায়াবেটিসের কী সমস্যা হয়? ভুলে যাওয়া এবং পরবর্তীতে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিমেনশিয়া। তাহলে হার্টে কি হয়? ব্লক, হার্ট অ্যাটাক, যার কারণে আমরা রিং পড়ি বা বুক ফাড়ি। আর লিভার ধীরে ধীরে ফ্যাটি লিভার থেকে সিরোসিস। কিডনি হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়ালাইসিস থেকে ট্রান্সপ্লান্ট। তাহলে আর থাকে কি? লিভার গেল, কিডনি গেল, হার্ট গেল, ব্রেন গেল, আর কিছু আছে? পেট, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস, আর হলো নার্ভ, ডায়াবেটিক নিউরোপ্যাথি, আর গিরা মাজা তো বললাম। আর পুরুষদের যেমন পুরুষত্ব শেষ, মেয়েদের নারীত্ব শেষ। পিসিওএস বা পিসিওডি, পুরুষদের ইডি বা ইরেকটাইল ডিসফাংশন। তো তাহলে আর থাকলোটা কি? এখন জিন্দা লাশ, আমি এক জিন্দা লাশ, তো বেঁচে আছি কিন্তু আসলে কিছুই নাই। তো এইভাবে রোগীরা যত দিন যায়, শুধু একটা রোগের কথা বললাম, আরও কিন্তু অনেক আছে। উচ্চ রক্তচাপের কমপ্লিকেশনস আছে, তারপরে আপনার ইনফেকশাস যে ডিজিজগুলো আছে সেগুলোর কিন্তু চিকিৎসা আছে, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা। তা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে জীবাণু ঘটিত রোগের চিকিৎসা আছে, কিন্তু জীবন ঘটিত রোগের চিকিৎসা ওষুধ দিয়ে নাই। মানে চিকিৎসা বলতে যদি আপনারা বুঝেন যে ডাক্তার, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন, তাহলে ওই চিকিৎসা দিয়ে আপনার জীবন ঘটিত রোগ ভালো হবে না। তাহলে আপনারা চিকিৎসা বলতে এতদিন কী শিখেছেন? ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে, ইনসুলিন দিতে হবে, অপারেশন করাতে হবে, পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, এটা আইসিইউতে যেতে হবে। এর বাইরে আর কোনো চিকিৎসা আপনারা জানেন কি না? তাহলে এই চিকিৎসাই এখন সবাই করছে নাকি? তো এখন প্রশ্ন হলো যে এটা যারা করছে তারা ভালো হচ্ছে কিনা। তা আপনারা যারা ডায়াবেটিসের চিকিৎসা এতদিন ধরে করিয়েছেন, মানে কনভেনশনাল ওয়েতে, অর্থাৎ যেভাবে ডাক্তাররা 6 বেলা চিনি খেতে দেন, অর্থাৎ ভাত, রুটি, ফল, দুধ ভাগ ভাগ করে বারবার চিনি খেতে দেন এবং ওষুধ, ইনসুলিন দেন, এভাবে চিকিৎসা করে 6 বেলা চিনি খেয়ে ভালো হয়েছেন এমন কেউ আছেন এখানে? বুঝেন নি? ডায়াবেটিস আছে কার কার? হাত তোলেন। তো যারা ডায়াবেটিস আছে তারা কি ভালো হয়েছেন এইসব চিকিৎসা নিয়ে? হয়েছেন? তাহলে এই চিকিৎসা নিছেন কেন? কারণ আপনারা ভাবছেন যে হ্যাঁ, আমি ডায়াবেটিস একটা রোগ, ডাক্তার চিকিৎসা করবে, তিনি ওষুধ দিবেন, আমি ওষুধ কিনবো, তাকে ভিজিট দেব, তার সময় কিনবো, তিনি ওষুধ দিবেন, আমি ওষুধ কিনবো আর খাবো, এবং এটাই আমার চিকিৎসা। এইটাই তো নাকি?
এটা বিশ্বাস করছেন না নাকি? আপনি ডাক্তার দেখাইছেন কেন? এটা বিশ্বাস করছেন তো নাকি? যে রুগী হওয়া কার দায়িত্ব? আমার। আর রোগ ভালো করা কার দায়িত্ব? ডাক্তারের। তা এখন অনেক বড় ডাক্তার দেখাচ্ছি, ইনি ভালো না, আরেকজন, তো অনেক ডাক্তার দেখেন, তা আপনি ভালো হয়েছেন কিনা প্রশ্ন হচ্ছে নাকি? হ্যাঁ না একটা কিছু বলেন, হয়েছেন? হলে কি এখানে আসতেন আজকে? জীবনেও না। মানুষ যদি ভিক্ষা করে খায় সে কাম করতে চায় না। তো ধরেন রোগ যদি ওষুধে ভালো হয়, তার তো এত কষ্ট করে ব্যায়াম করা, ঘুমানো, শ্বাসের ব্যায়াম, রোদ্রে যাওয়া, ঘাসে হাঁটা, খাবার নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, হ্যাঁ, তারপর যে এগুলো এত নিয়মকানুন মানার তো কোনো দরকার নেই। তো ভিক্ষা করে খায় মানে ধরেন আপনি হাত পাচ্ছেন, কেউ টাকা দিছে, ব্যাস আপনার কোনো কাজ করা লাগে না, আপনি সেই টাকা খরচ করে চলেন। আর কাজ করে খেতে হলে আপনাকে রুটি রুজি সন্ধান করতে হবে, বুদ্ধি খাটাইতে হবে, ব্রেন খাটাইতে হবে, সময় দিতে হবে, শরীর খাটাইতে হবে, অনেক পরিশ্রম করে একটা টাকা ইনকাম করে আপনি সেটা দিয়ে সংসার চালাবেন। তা এখন যারা ভাবতেছে রোগ ভালো ডাক্তার করবে, সে ডাক্তারকে কয়টা টাকা দিছে, ভিজিট দিছে, কয়টা ওষুধ কিনে আনছে, খাচ্ছে, শর্টকাট, সোজা হিসাব। আর স্যার আমার এই হয়েছে ভালো করে দেন, স্যার আমার ওই হয়েছে ভালো করে দেন, স্যার আমার ওজন কমানো স্যার দেন, স্যার আমার এটা দেখে দেন, স্যার আমার ওই মাজা ব্যথা একটু ভালো করে দেন, স্যারের কাছে হাত পাতে। তো স্যারও সমানে ওষুধ লেখে, হাত পাতে না, সাথে আবার মাল পানিও দেয়। তা এখন মানে পরিশ্রম না করে যদি সুস্থ হওয়া যায় তাহলে সেটা ভালো না? তাহলে এখন আপনারা এই ডাক্তার কেন দেখান? কারণ পরিশ্রম নাই, সে ট্যাবলেট লেখে, আপনি কিনে আনে দোকান থেকে খান, ঝামেলা শেষ। শুধু কয়টা টাকা ভিজিট দিয়েছেন, কিছুক্ষণ যায় বসেছিলেন, কয়টা পরীক্ষা নিরীক্ষা করাইছেন, ব্যাস, আর তো কোনো কিছু লাগে না। জিনিসটা সহজ নাকি? কিন্তু ধরেন এখন আপনার এটা খাইতে মন চাইছে, খাইতে পারবেন না, ওই সময় আবার ব্যায়াম করতে যাইতে হবে, আবার আর্লি ঘুমাইতে হবে, আবার ভোরে উঠতে হবে, রাত জাগা যাবে না, আবার টেনশন করবেন, আবার দুশ্চিন্তা করবেন, এভাবে কত কি। এখন শ্বাসের ব্যায়াম এতগুলো কে করবে? কে ঘাসে হাঁটবে? কে রোদ্রে যাবে? কে কফি এনামা করবে? কে বরফ থেরাপি করবে? কে হট কোল্ড শাওয়ার করবে? ইত্যাদি কত রকম ঝামেলা। এত কিছু তো করা যাবে না নাকি? যা করা গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, তা তো সুস্থ থাকবেন। কিন্তু আমার কথা হলো যে আমরা সুস্থ থাকতে পারছি না কেন, এটা আমাদের ভালো করে আজকে বুঝতে হবে। তা আপনাদের বোঝার মন মানসিকতা আছে কিনা? আপনারা কি এটা বুঝতে চান? এই কোষ খালি করতে হলে আমাকে 6 বেলা চিনি খেয়ে, যেমন বোন কি করছে, রাত জাগছে, টেনশন করছে, ব্যায়াম করে নাই, আর ভালো খাওয়া দাওয়া করছে, ব্যাস। তা এখন তার কোষে ওভারলোড হয়েছে। এখন ডাক্তার বলছে তাকে 6 বেলা খেতে হবে, আবারও কি খেতে হবে? বলে চিনি খেতে হবে। তো ডায়াবেটিস রোগী আমি চিনি খাবো কেন? বলে না না, আপনি চিনি খাবেন না, আপনি খাবেন রুটি, আপনি খাবেন ভাত, আপনি খাবেন বিস্কিট, আপনি খাবেন ফল। ব্যাপারটা বুঝতে পারছেন? তা এখন যেহেতু আমরা এগুলাতে যে কার্বোহাইড্রেট, রক্তে চিনি আসে, যেহেতু সাধারণ মানুষ জানে না, তাই সাধারণ মানুষের এই অজ্ঞতার সুযোগ নিয়ে তারা আমাদেরকে এইভাবে শেষ করে ফেলতেছে। এক। দ্বিতীয় হলো চিনি কিন্তু ইনসুলিন, চিনি যাও চিনি, ইনসুলিন তো চিনিই না। যেমন বোনলে জিজ্ঞেস করলাম ওনার খালি পেটে ইনসুলিন কত, উনি সুগারে অ্যান্সার দিছে 160, মানে চিনি এটা নাকি? বুঝেন নাই কথা? তো তার মানে উনি ইনসুলিনও চেনে না, চিনিও চেনে না, তবে এটা জানে যে তার খালি পেটে চিনির মাত্রা, কিন্তু ইনসুলিন চেনে না, কারণ ওনাদের দেশের সৌদি ডাক্তারগণ ওনাকে এটা বলেন নাই। তাহলে আমেরিকার ডাক্তাররা বলছে না, কানাডার ডাক্তাররা বলছে না, তারপরে দুবাই ডাক্তাররা বলছে, কাতার, কুয়েত, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আফ্রিকা, না। তো তাহলে আমরা এখন ইন্টারন্যাশনাল কথা বলতেছি, দেশের ডাক্তাররা আমাদের নিয়ে চিন্তিত হইয়েন না। আমাদের দেশের ডাক্তাররা এতদিন আপনাদের সাথে মিথ্যাচার করছে, কিন্তু এখন আবার আমার সাথে তারা মিথ্যাচার করতেছে। যেমন বলছে আমি নাকি এই ডিগ্রি ব্যবহার করি এফসিপিএস, তো আমি তো এই ডিগ্রি লিখি না। আপনারা কি আমাকে এমবিবিএস হিসেবে চিনেন নাকি এফসিপিএস হিসেবে চিনেন? আমাকে নর্মাল অজ্ঞ নাকি বিশেষজ্ঞ? আমি নর্মাল অজ্ঞ, হ্যাঁ, বিশেষজ্ঞ না, হ্যাঁ। তো তাইলে এখন আমাকে সবাই চিনে এমবিবিএস ডাক্তার হিসেবে, কিন্তু একজন বিসিপিএস এর ডাক্তার, তিনি বিসিপিএস এর সচিব, তিনি অধ্যাপক, তিনি দাবি করলেন আমি নাকি এফসিপিএস ডিগ্রি ব্যবহার করি। তারপর তিনি নালিশ করে বালিশ শেয়ানোর জন্য তিনি নালিশ করলেন, বসেন বাবা, বিএমডিসিকে। তো বিএমডিসি আবার আমাকে নোটিশ পাঠালো,
তো নোটিশ পাঠানোর পরে আমি নোটিশ পাওয়ার আগে এটা আবার সংবাদ হয়ে গেল, মানে আমারে আগে পাঠিয়ে দিয়েছে সাংবাদিকের কাছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওরা সূক্ষ্ম ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, এবং সাংবাদিকরা হেডিং দিয়েছে ভুয়া ডিগ্রি ব্যবহার করছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। তার মানে ডাহা মিথ্যা, এক মিথ্যাবাদী আর এক মিথ্যাবাদী, আর একটা হলো মানে ম্যানিপুলেটেড হেডিং, যেটা দেখলে বোঝা যাবে আমার সব ডিগ্রি ভুয়া, এমবিবিএস ভুয়া, তারপর হচ্ছে এসএসসি ডিগ্রি ভুয়া, এইচএসসির, মানে এমনভাবে দিয়েছে যে সব ভুয়া, ডিগ্রি ভুয়া। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা দেখছেন মনে হয় সংবাদটা নাকি? হ্যাঁ। তো তাহলে ওরা যে মিথ্যাবাদী এটা আবার প্রমাণ করলো, কারণ আমি যদি ভুয়া হইতাম তাহলে এখানে দাঁড়ায় আছি কেমনে? আর আমি এখন ওই যে বিএমডিসির নাকের ডগায় বসে বসে এখানে প্র্যাকটিস করতেছি কেমনে? তাহলে ওরা যদি মিথ্যাবাদী না হইতো, সত্যবাদী হইতো, তাহলে তো জেলে থাকতাম, তাই না ভাই? তা আমি জেলে নাই মানে ওরা মিথ্যুক। লায়ার, লয়ার না, লায়ার। তো যাই হোক, তা এক, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনি কেমনে জানলেন? আচ্ছা আচ্ছা, মাশা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এটা আমার নাম্বারও জানে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা অ্যালুমনাই, প্লিজ, থ্যাংক ইউ, বসে না। ও ভাই, আর একটা কথা উল্লেখ করলেন, আমি অবশ্য ওনার সাথে পরিচয় এখনো হয় নাই, যে তারা নাকি দাবি করছে আমি আদমদের স্টুডেন্ট না। আর এই ভাই দেখি আমার নাম্বার সহ জানে যে কত নাম্বার পাইছি। 92 সালে আমি পাস করছি। আমাদের সাথে ফিলিপস টিপস ওরা ছিল, ওই যে আমাদের যে আছে না, ওই হেলাল স্যারের ছেলে, কেমিস্ট্রির হেলাল স্যারের ছেলে ফিলিপস, ও তো আমার সাথে, আমরা একসাথে তো। হ্যাঁ হ্যাঁ, 95, আচ্ছা আচ্ছা, তাই আপনি আমাদের জুনিয়র, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, তাহলে এখন এরকম মিথ্যা বললে কোনো লাভ নাই, কারণ আমি আমার ওখানে আদমজির যারা আছে তারা তো আমাকে চিনে, আমার ব্যাচমেট আছে, তারপর আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, আরও অনেকে আছে, তারপর রমিজউদ্দিনে পড়েছি, এগুলো জানা কথা। তাই যাক, মিথ্যাবাদীরা মিথ্যা রটনা করবে, কিন্তু সেটা বিষয় না। আসেন আমরা মূল আলোচনাতে, যে চর্বির ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, যে এই ফ্যাট আমরা কিভাবে জমাই, কিভাবে ফ্যাট বার্ন করব, কেন জমে, এবং এর সাথে ডায়াবেটিসের সম্পর্ক কি, এটা খুব ইম্পর্টেন্ট। আর এর সঙ্গে ইনসুলিনের সম্পর্ক কি, এটা খুব ইম্পর্টেন্ট। আর এর সঙ্গে চিনির সম্পর্ক কি, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চর্বি, ইনসুলিন, চিনি এবং ইনসুলিনের সম্পর্ক নিয়ে কথা বলবো এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝলে আপনারা 60 থেকে 70টা রোগের যে মূল কারণ বুঝতে পারবেন, আর কেন আপনারা ভালো হচ্ছেন না সেটাও বুঝতে পারবেন। শুধু তাই না, আপনারা কিভাবে ভালো হবেন সেটাও জানতে পারবেন, এবং যদি আপনারা মানেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়েও যাবেন। যেহেতু কোনো ওষুধ লাগে না, অতএব টেনশনের কোনো কারণই নেই। তাহলে এখন আসেন ডায়াবেটিসের মূল কারণ আমরা যেটা নিয়ে কথা বলছি, টাইপ 2 ডায়াবেটিস। বলেন কি? টাইপ 2 ডায়াবেটিস। বলেন, কোষে জায়গা না থাকলে কোষ ইনসুলিনকে বলে আর চিনি ঢুকায়ও না, আমার এখানে জায়গা নাই। তার মানে সে এটাকে আমরা সায়েন্টিফিক্যালি এভাবে বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন বাধাপ্রাপ্ত হয়। বলেন, ইনসুলিন বাধাপ্রাপ্ত হয়। তাহলে এই আইআর বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা হোমা আইআর, বলেন হোমা, তো বলেন হোমা আইআর ইনসুলিন রেজিস্ট্যান্সকে বোঝার জন্যে যেই পরীক্ষা, তার নাম হোমা আইআর। আমি সব শিখাই দিব যেন আপনাদেরকে কেউ প্রতারিত করতে না পারে। এখন আপনি জেনে বুঝে যদি না মানেন সেটা আলাদা, কিন্তু আপনি অন্তত জ্ঞানের আলো থেকে বঞ্চিত হবেন না, কারণ আপনাকে না শিখালে আল্লাহ আমাকে একদম টুটি চেপে ধরবে। হ্যাঁ, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, শুধু আমাকে না আপনাকেও, যে যে জিনিস আপনি জানেন মঙ্গল জ্ঞান, সেটা ছড়াতে হবে, মানুষকে শেখাতে হবে। এবং আমি একটা জিনিস খুব চেষ্টা করি, যে আমি একটা সময় আইসিডিআরবিতে কাজ করেছিলাম, আমি প্রায় 9-10 বছর আমি ডাক্তারদেরকে ট্রেনিং করাইছি আইসিডিআরবিতে, এবং ইংল্যান্ডের একটা টিমের সাথে আমি কাজ করেছি। তো আমার চ্যাপ্টার ছিল আমরা অ্যাজমা, সিওপিডি এগুলো নিয়ে আমরা কোর্স করেছি। তা আমিও ইংল্যান্ড থেকে কিন্তু অ্যাজমার উপরে, সিওপিডির উপরে, ডায়াবেটিসের উপরে আমার কিন্তু ডিপ্লোমা মডিউল করা আছে। তা আমি ওখানে অনেকগুলো মডিউল কমপ্লিট করেছি, বাট আমি তো পরে এই লাইনে চলে আসলাম, এবং আমি ইউনিভার্সিটি অফ এডিনবারাতে কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ আমি পেয়েছিলাম। এখন যেমন ইউনিভার্সিটি অফ এডিনবারা থেকে আমার স্যার, তিনি পিএইচডি কমপ্লিট করেছেন, এরপরেই আমার সিরিয়াল ছিল।
তারপর আমার জুনিয়র নাজিম, সে আইসিডিআরবিতে ছিল, সেও অলরেডি পিএইচডি কমপ্লিট করে ফেলেছে। আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি তো এইদিকে চলে আসলাম, আর ওদিকে গেলাম না। তো এটা আপনাদের জানতে হবে যে আমিও কি স্যাক্রিফাইস করেছি, সেটাও তো আপনাদের জানতে হবে, যে আপনাদের জন্য চেষ্টা করতে গিয়ে, আপনাদের উপকার করতে গিয়ে আমারও তো স্যাক্রিফাইস আছে। যেমন আমি যদি এগুলো না করতাম, কেউ বলতো না আমি ভুয়া ডাক্তার, কেউ বলতো না কিটো বাবা, কেউ বলতো না আমাকে নিয়ে অন্য ডাক্তাররা এতদিন মাথায় তুলে নাচছে আমাকে, আর এখন তারা আমার বৃদ্ধাচরণ করছে। তো এটাও করতো না, কারণ ডাক্তাররা আমাকে ভালোবাসতো, কারণ আমি, আম্মু শব্দ করে না, কারণ হচ্ছে ওর হাত থেকে টেনে, কারণ কি আমার প্রচুর ভিডিও আছে যে ইনহেলার ডিভাইস শেখাচ্ছি, স্পাইরোমেট্রি টেকনিক শেখাচ্ছি, তারপর হচ্ছে কিভাবে আমার স্পেশাল ব্যবহার করে, অর্থাৎ ডাক্তারদের যে ক্লাস নিতাম, ট্রেনিং প্রোগ্রাম, ইউটিউবে প্রচুর ভিডিও এখনও আছে, ওগুলো দেখবেন পুরাতন। তো আমি তাদের টিচার ছিলাম, আমি তাদের ক্লাস নিতাম, আমি তাদের ট্রেনিং করাইতাম। আমি ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেখা গেল প্রি কনফারেন্স যে ওয়ার্কশপগুলা, সারাদিনব্যাপী ওয়ার্কশপ স্পাইরোমেট্রির উপর করতাম, কন্ডাক্ট করতাম, দেশে বিদেশে অনেক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি। তো এগুলো যারা আমাদের সম্পর্কে জানতে চান খোঁজ নিতে পারেন, কারণ এগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা ভাই ওই বানের জলে ভেসে এখানে আসিনি। আমার কথা বুঝতে পারছেন? তা আমার ডিগ্রি টিগ্রি না থাকলে আমি তো আর কীভাবে ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি ওখানে বক্তৃতা দিছি বা পেপার প্রেজেন্টেশন করছি, তো এগুলো তো সম্ভব হইতো না, হয়তো পোস্টার প্রেজেন্টেশন করছি, এগুলো তো সম্ভব হতো না। তো যাই হোক, তো যারা এগুলো বলে ওরা আসলে কেন বলে আমরা বুঝি সেটা। তো এটা আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারা যেন এইসব শুনে বিভ্রান্ত না হন, এই জন্য বলে দিলাম আর কি, যেন আপনারা বিভ্রান্ত না হন। আমাদের চিকিৎসা হলো ঘুম, ব্যায়াম, খাওয়া, রোজা, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, রোদ, ঘাস, প্রকৃতি এবং আমাদের মনের এবং আত্মিক চর্চা, মানসিক এবং আত্মিক চর্চা এবং শরীরের চর্চা। আমাদের এখানে কোনো ওষুধ দিয়ে এই রোগ ভালো হবে না। তাহলে এই ট্যাগলাইন, আমাদের ট্যাগলাইনটা একটু সবাই জেনে নিই, যেহেতু অনেকে নতুন আসছে। বলেন, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন। তাহলে জেকে লাইফস্টাইল মানে ওষুধ মুক্ত সুস্থ জীবন। তাহলে এখানে এটা আমরা বারবার প্রচার করলে কি লাভ হবে? যারা আমাদের ছবি বা নাম বা আমার এডিট করা ভিডিও বা এআই দিয়ে বানানো ভিডিও বা ছবি দেখে যারা ওষুধ কিনছেন, তারা অন্তত এইটা যেন বুঝে যে খবরদার এখানে কোনো ওষুধ নাই। তো যারাই ওষুধ বিক্রি করতেছে সব ভুয়া, সেটা আমার ছবি ব্যবহার করে হোক, আমার ভিডিও কাটপিস করে হোক, বা ভিডিও এডিট করে হোক, বা এআই জেনারেটেড হোক, যেটাই হোক, মানে আমার নাম দিয়ে ছবি দিয়ে যত ওষুধ সব ভুয়া, কারণ আমার কোনো ওষুধ নাই, শেষ। তাহলে এই কথাটা ব্যাপক প্রচার দরকার, আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের বেশি বেশি শেয়ার এবং মানুষের সঙ্গে এভাবে বলার দরকার। আর আরেকটা কথা আজকে এখন আমি আপনাদেরকে এই মুহূর্তে শিখাই দিব, শিখায় এখানে আবার আসতেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ বলবে এই উনি তো এরকম ডাক্তারই না, উনি ভুয়া, এইসব অনেক কথা বলবে আমার নামে, বলুন ভাই ওনার কথা বাদ দাও, তুমি বলো যে রোজা রাখা ভালো কিনা, ব্যায়াম করা ভালো কিনা, স্বাস্থ্যকর খাবার ভালো কিনা, পরিমিত খাবার ভালো কিনা, ঘুম ভালো কিনা, রোদ ভালো কিনা, ঘাস ভালো কিনা। বলে হ্যাঁ এগুলো সবই ভালো, এগুলাই উনি বলে, তুমি জানো না বলে আন্দাজে উল্টাপাল্টা কথা বলতেছো। তো আগে ভালো করে ভিডিও দেখো, জানো, তারপর কথা বলো। তো এই যে এই কথাগুলো বলতে হবে। তারপর বলবে হ্যাঁ ওখানে গেলে অনেক টাকার প্রোডাক্ট লাগে, বলে যে তুমি প্রোডাক্ট কিনো না, তুমি রোজা রাখো, তুমি ঘাসে হাঁটো। বলেন রোজা রাখতে কোনো টাকা, আমাদের সাথে বলতে হবে তো, রোজা রাখতে টাকা বাঁচে, লাগে তো না, আরো বাঁচে। তাইলে যারা 6 বেলা খায় চিনি, যারা 6 বেলা চিনি খায়, এরা সারাদিন কিছুই খাইলো না, টাকা বাঁচলো না? টাকা বাঁচলো না? হ্যাঁ, তাহলে রোজা রাখলে টাকা বাঁচে। বলেন আর্লি ঘুমাতে টাকা লাগে না, বরং টাকা বাঁচে, মানে ইলেকট্রিসিটির বিল বাঁচে। বেশি রাত যদি সব জ্বালায় জ্বলায় রাখেন আলো টালো, তাহলে বেশি টাকা লাগবে, মোবাইলের নেটওয়ার্ক খরচ হবে, এমবি খরচ হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি আর্লি ঘুমাইলে তো টাকা বাঁচলো। আবার যদি কেউ সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে যায়, তাহলে টাকা বাঁচে, কেননা ওই 10টা পর্যন্ত যে ঘুমাইতো তো কারেন্ট বিল উঠতো বেশি, তাই এত সকালে বাইরে চলে গেছে, লাইট টাইট ফ্যান ট্যান সব বন্ধ করে, এসি মেসি বন্ধ করে চলে গেছে। তো তাহলে আর্লি ঘুমালে টাকা বাঁচে, ভোরে উঠলেও টাকা বাঁচে। বলেন রোদে যেতে কোনো টাকা লাগে না, ঘাসে হাঁটতে কোনো টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে কোনো টাকা লাগে না, রাস্তায় ব্যায়াম করতে কোনো টাকা লাগে না, নিজের যত্ন করতে কোনো টাকা লাগে না, জ্ঞান অর্জন করতে কোনো টাকা লাগে না, পজিটিভিটি চর্চা করতে কোনো টাকা লাগে না। বলে যে তুমি আগে এই ফ্রিগুলো মানো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বা, রোদরে যাবা, ঘাসে হাঁটবা, রোজা রাখবা, হেই আর ভালো খাবার খাও, নষ্টটা খাইও না, এইটুক করো। তো তাইলে ওনার প্রোডাক্ট কেনা লাগবে না, তুমি
এই ফ্রিগুলো আমার, ব্যাপারটা বুঝছেন? তো যারা বিদেশে বসে আমাদের ফলো করে ভালো হয়েছে, তারা তো আর আমার প্রোডাক্ট কিনেও নাই, এখানে আসেও নাই, সেশনেও অ্যাটেন্ড করে নাই। তো তারা এরকম লক্ষ লক্ষ লোক সারা পৃথিবীতে ভালো হয়েছে যারা কোনো দিন আসে নাই এখানে। কিভাবে ভালো হয়েছে? কিচ্ছু না, তারা রোজা রেখেছে, ব্যায়াম করেছে, প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড না খেয়ে হালাল তয়েব খেয়েছে, এক ভাগ খেয়েছে, ক্ষুধা লাগলে খেয়েছে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করেছে, এই নিয়মগুলো মেনেছে, কোষ খালি করেছে, ভালো হয়ে গেছে। কোষ খালি করার জন্য এখানে আসতে হবে না। আমরা কি এখানে কোষ খালি করি দেখছেন কোনো? যেখানে একটা বিশেষ রুম আছে ওখানে নিয়ে কোষ খালি করা হয়? তো তাহলে এখানে না এসে কোষ খালি করা যাবে? কি করতে হবে? রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, ঘুমাতে হবে, প্রসেস ফুড খাওয়া যাবে না, চিনি বেশি, কিছুদিন চিনি একটু খাবো না, আবার খাবো। বোনাবার মানে মুখ কালো হয়ে গেছে যে চিনি খাবো না মানে ভাত খাবো না, আবার খাবো, পরে খাবো, হ্যাঁ আগে কোষ খালি করে আবার খাবো, ঠিক আছে? তারপরে ঘুমাবো, আর্লি ভোরে উঠবো, রোদে যাবো, ঘাসে আটবো, তো এগুলো করবো আর কি। হ্যাঁ, তো এগুলো যেখানেই বসে আপনি করেন, সেটা সৌদি আরব, সেটা কাতার, কুয়েত, ইন্ডিয়া বা আমেরিকা, রাশিয়া, অথবা কানাডা, অস্ট্রেলিয়া, অথবা সাদে, যেখানেই করেন, তো আপনি যেখানেই থাকেন এটা করলে আপনি ভালো থাকবেন, এই হলো কথা। দেশি হন, বিদেশি হন, কোনো সমস্যা নেই। ভিনদেশি হন, পরবাসী হন, কোনো প্রবলেম নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো অসুবিধা নাই। নারী পুরুষ কোনো অসুবিধা নাই। বয়সও কোনো সমস্যা নাই। তরুণরা করলে বেশি ভালো থাকবে, কারণ ওদের ইঞ্জিন এখনও গরম, ভালো। আর বুড়ারা হইলে একটু গরম হইতে সময় লাগবে, আস্তে আস্তে হবে আর কি। আর যাদের ইঞ্জিন নষ্ট ওদেরটা একটু সময় বেশি লাগবে। আর সব হয়তো ভালো নাও হইতে পারে, কারণ কিছু আছে স্থায়ী ড্যামেজ, এটা ভালো হবে না। যেমন আঙ্গুল কেটে ফেলছি, এখন আর গজাবে না, একটা নতুন একটা আঙ্গুল গজাবে, যত মায়ের না ও যদি এসে বলে স্যার আপনাকে আমি 6 মাস ধরে ঠিক মানতেছি, আমার আঙ্গুল এখনও গজাইলো না। 6 মাস না, তুমি আরও 600 বছর মানলেও আঙ্গুল গজাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো কিছু জিনিস আছে এটা রিভার্সিবল, কিছু ইরিভার্সিবল। সকালে সূর্যের আলাদা উপকারিতা, দুপুরের সূর্যের আলাদা উপকারিতা, বিকেলের সূর্যের আলাদা উপকারিতা, বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ দিই, আপনি যে সূর্যোদয় দেখেন না, সূর্য অস্ত দেখেন, বডি বোঝে কিভাবে? দেখতে তো মনে হয় মানে একটা, হ্যাঁ বলতে পারেন যে উঠতেছে, একটা ডুবতেছে, ইটস ওকে, বাট ওই আলোর ভিতর মেসেজ আছে। যেমন সকালের আলোতে ব্লু লাইট বেশি থাকে, আর ওই বিকেলের আলোতে রেড লাইট বেশি থাকে, বুঝতে পারছেন? সকালের আলোটা হচ্ছে আপনার মেলাটোনিনকে ওয়াশ আউট করে, আর বিকেলের আলোটা আস্তে আস্তে যেন মেলাটোনিন আসতে পারে ওইভাবে ব্যবস্থা করে, মানে ধীরে ধীরে সেরোটোনিন, মেলাটোনিন। আমি ওই দিন ভিডিওতে বলেছিলাম, একটা হলো ডোপামিন, আর একটা হলো সেরোটোনিন, আর একটা হচ্ছে মেলাটোনিন। এই 3 ভাগে আল্লাহ দিনকে ভাগ করেছেন। তো ডোপামিন হলো প্রচুর কাজ করতে হবে 8 ঘন্টা, সেরোটোনিন হচ্ছে রিল্যাক্স কাজ করতে হবে 8 ঘন্টা, আর মেলাটোনিন হচ্ছে মরে যাইতে হবে 8 ঘন্টা, মানে ঘুম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এইভাবে আল্লাহ তাআলা, এটা আলাদা আলোচনা আছে, দেখি সুযোগ পাইলে করব ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।